Hi everyone, it's Orgo. Welcome back to my channel The Realm of Literature. আগের দিন আমরা রেস্টোরেশন পিরিয়ডে পার্ট 1 কমপ্লিট করেছি। আজকে আমরা রেস্টোরেশন পিরিয়ডের যে সেকেন্ড পার্ট, যার মধ্যে যে রচেস্টার, জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, জার্নালিজম, স্কটিশ এনলাইটেনমেন্ট, ডায়ারিস্ট অ্যান্ড লেটার রাইটার যারা রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করব। আগের দিন যারা ভিডিওটা দেখোনি তাদের আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ ওই ভিডিওগুলো গো থ্রু করো। চলো শুরু করা যাক। শুরুতে জন উইলমট, যাকে আর্ল অফ রচেস্টার বলে। আর্ল অফ রচেস্টার ওয়াজ দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দ্য আর্লি রেস্টোরেশন পিরিয়ড। এই পিরিয়ডের শুরুর দিকে একজন রেস্টোরেশন পোয়েট ছিলেন। He was famous for his scandalous lifestyle as well as his poetry. তার লাইফে যে কবিতাগুলো সেগুলো তার লাইফে ঘটা যে স্ক্যান্ডাল নেচার, সেই স্ক্যান্ডালাস নেচারের জন্য কিন্তু বিখ্যাত। তিনি কেন পরিচিত ছিলেন? হেভি ড্রিঙ্কিং, নিউমারাস সেক্সুয়াল অ্যাফেয়ার্স, রেবেলিয়াস অ্যান্ড ইমোরাল লাইফস্টাইলের জন্য তিনি বিখ্যাত ছিলেন। অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশন হি রিপেন্টেড অ্যান্ড কনভার্টেড টু রিলিজিয়ন বিফোর হিজ ডেথ। কিন্তু পরে মৃত্যুর আগে তিনি ধর্মের পথে চলেছেন এবং রিপেন্ট করেছেন, মানে প্রায়শ্চিত্ত যাকে বলে। রচেস্টার্স পোয়েট্রি. His poems form a link between metaphysical poets and cavalier poets and Augustan satirists. এদের মধ্যে লিঙ্ক ক্রিয়েট করে। He wrote love lyrics লিখেছিলেন, স্যাটায়ার লিখেছিলেন, erotic poetry লিখেছিলেন, humorous poems লিখেছিলেন। তার পোয়েট্রি ক্যারেক্টারিস্টিক্স যেটা আগে বললাম যে সেক্সুয়ালি এক্সপ্লিসিট এন্ড বোল্ড ছিল, এটা ডেলিকেসির সঙ্গে যে বাউডি হিউমার এটাকে কম্বাইন করে। It uses satire to criticize both himself and society and exposes human folly and hypocrisy. এগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছেন এবং এগুলো হিউম্যানের যে ফলি, মানে ভুল ত্রুটি, যে হিপোক্রেসি, যে হিপোক্রিট নেচার, এটাকে এক্সপোজ করে। ইট মিক্সেস উইথ আইরনি, হিউমার অ্যান্ড সিনিসিজম। তিনি তার কবিতায় উইথ আইরনি, হিউমার অ্যান্ড যে সিনিসিজম, এগুলোকে তিনি মিক্স করেছেন। তার পোয়েমসগুলো কি ছিল? লাভ অ্যান্ড লাইফ, দ্য মেইমড, ডিবাউচ, এ স্যাটায়ার এগেনস্ট রিজন অ্যান্ড ম্যানকাইন্ড। এই স্যাটায়ারটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। থিমস কি ছিল? হিউম্যান উইকনেস, ইমর্টালিটি, প্লেজার, র্যাশনালিটি ভার্সেস ইনস্টিংক্ট, স্যাটায়ার অন সোসাইটি আর সেলফ মকারি, এগুলো ছিল তার থিম। এবার এই যে তিনি যে স্যাটায়ার লিখেছেন, যার নাম ছিল ইন এ স্যাটায়ার এগেনস্ট রিজন অ্যান্ড ম্যানকাইন্ড, হিউম্যান প্রাইড, র্যাশনাল বলে এটাকে মক করা হয়েছে। হি সেজ হি উড রাদার বি এ ডগ, এ মাঙ্কি অর এ বিয়ার দ্যান এ প্রাউড র্যাশনাল হিউম্যান। তিনি বলেছেন যে একটা অহংকারী র্যাশনাল হিউম্যান হওয়ার তুলনায় একটা কুকুর, একটা মাঙ্কি আর একটা ভাল্লুক অনেক বেটার। লিটারারি ইম্পর্টেন্স কি ছিল? হিজ কমেডি অ্যান্ড স্যাটায়ার রিজেম্বলস রেস্টোরেশন কমেডি। তার যে কমেডি এবং স্যাটায়ার, সেটা রেস্টোরেশন কমেডিকে রিজেম্বল করে। হি ক্রিটিসাইজ দ্য ভ্যালুজ অফ রেস্টোরেশন সোসাইটি থ্রু উইট অ্যান্ড স্যাটায়ার। তিনি রেস্টোরেশন সোসাইটিকে, যে সোসাইটির যে ভ্যালু, সেটাকে তিনি ক্রিটিসাইজ করেছেন কিসের মাধ্যমে? উইট অ্যান্ড স্যাটায়ার দ্বারা। হিজ রাইটিংস রিফ্লেক্ট দ্য সেলফ সেন্টার্ড, ফ্যাশনেবল অ্যান্ড ইনওয়ার্ড লুকিং সোসাইটি অফ দ্য লেট 17th সেঞ্চুরি। যে লেট 17th সেঞ্চুরির যে সোসাইটি কেমন ছিল, এটা ইনওয়ার্ড লুকিং, মানে নিজের ভেতরের দিকে তাকানো, এই সোসাইটিকে তিনি রিফ্লেক্ট করেছেন। নেক্সট হয়েছে জন ড্রাইডেন। জন ড্রাইডেন was the greatest poet of restoration and one of the main figures of Augustan Age. অগাস্টান এজে একজন গ্রেটেস্ট পোয়েট ছিলেন। হি ওয়াজ এ পোয়েট, ড্রামাটিস্ট, ক্রিটিক, ট্রান্সলেটর, স্যাটায়ারিস্ট। এতগুলো জিনিস ছিলেন, যেন পোয়েট ছিলেন, ড্রামাটিস্ট ছিলেন, ক্রিটিক ছিলেন, ট্রান্সলেটর ছিলেন এবং স্যাটায়ারিস্টও ছিলেন। হি বিকেম দ্য পোয়েট লরেট ইন 1668। তিনি 1668 সালে তিনি পোয়েট লরেট হয়েছিলেন। হি লস দ্য পোস্ট অফ পোয়েট লরেট আফটার দ্য গ্লোরিয়াস রেভলিউশন বিকজ হি হ্যাড কনভার্টেড টু ক্যাথলিসিজম। তিনি ক্যাথলিসিজমে কনভার্ট হওয়ার পরে, মানে ক্যাথলিক হওয়ার পরে, তিনি পোয়েট লরেট পদ হারিয়েছিলেন। কেন? কারণ ওই যে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছিল সেই সময়, যে ব্লাডলেস রেভলিউশন, যেটা জেমস II তাকে রিপ্লেস করে দেওয়া হয়েছিল। নেক্সট কি আছে? লিটারারি ইম্পর্টেন্স। তাকে ফাদার অফ ইংলিশ লিটারারি ক্রিটিসিজম বলা হয়। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ স্যাটায়ার। তিনি ভীষণ স্যাটায়ার লিখতেন, মানে ব্যঙ্গ বিদ্রুপ, ব্যঙ্গাত্মক যে ব্যাপার। সেন্ট্রাল ফিগার ইন নিউ ক্লাসিজম, অগাস্টান এজ। অফকোর্স অগাস্টান এজে একটা মেইন ফিচার ছিল নিউ ক্লাসিজম, এবং সেটা জন ড্রাইডেনের মধ্যে ভালোভাবে দেখা যায়। এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট ভার্স ফর্মস। তিনি অনেক ভার্স ফর্মের সঙ্গে তিনি এক্সপেরিমেন্ট করেছেন। হি হেল্প পপুলারাইজ দ্য হেরোইক কাপলেট, এবং সেই সময় যে হেরোইক কাপলেট, এটাকে পপুলারাইজ বা বিখ্যাত করার জন্য তার হাত অনেক বেশি ছিল। ইন্ট্রোডিউসড ব্ল্যাঙ্ক ভার্স মোর এফেক্টিভলি ইন্টু রেস্টোরেশন ড্রামা। রেস্টোরেশন ড্রামাতে তিনি ব্ল্যাঙ্ক ভার্সকে আরও বেশি এফেক্টিভলি কিন্তু তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। রেস্টোরেশন স্যাটায়ার কি লিখেছিলেন? দুটো মেইন টাইপের স্যাটায়ার ছিল তার। একটা হচ্ছে জেনারেল স্যাটায়ার, যেটা সাধারণত হিউম্যান নেচারকে অ্যাটাক করে। আরেকটা ছিল পলিটিক্যাল বা পার্সোনাল স্যাটায়ার। এটার দ্বারা তিনি কোনো স্পেসিফিক ইন্ডিভিজুয়াল যে পলিটিক্যাল পার্সোনালিটি, তাকে অ্যাটাক করবে। চলে আসতে ইম্পর্টেন্ট ওয়ার্ক। ফার্স্ট অফ অল ম্যাকফ্লেকনো, ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা মক হিরোইক স্যাটাইরিক্যাল পোয়েম। এটা কাকে অ্যাটাক করেছে? থমাস স্যাডওয়েলকে অ্যাটাক করেছে। রিচার্ড ফ্লেকনো চুজেস স্যাডওয়েল অ্যাজ দ্য কিং অফ ডালনেস। এই রিচার্ড ফ্লেকনো ইনি স্যাডওয়েলকে কিং অফ ডালনেস হিসেবে কিন্তু চুজ করেছিলেন। নেক্সট রয়েছে অ্যাবসলম অ্যান্ড অ্যাকিটোফেল, 1681 সালে লেখা। এটা একটা পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস অ্যালেগোরিক্যাল স্যাটায়ার। এটা একটা গ্রেট পলিটিক্যাল স্যাটায়ারের মধ্যে পড়ে ড্রাইডেনের, যেখানে ডেভিড হচ্ছে কে? কিং চার্লস II, অ্যাকিটোফেল কে? আর্ল অফ শ্যাফটসবেরি, আর অ্যাবসলম কে? ডিউক অফ মনমাউথ। 3 নম্বরে চলে আসি দ্য মেডেল। এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার।
এটা হচ্ছে ওই শ্যাফটসবারিকে কিন্তু অ্যাটাক করা কন্টিনিউ করছিল। নেক্সট দ্য হিন্ড অ্যান্ড দ্য প্যান্থার 1687, রিলিজিয়াস অ্যালেগরিক্যাল পোয়েম ছিল এটা। এটা হচ্ছে যে ক্যাথলিসিজম আর প্রোটেস্ট্যান্টিজম এই দুটোর মধ্যে যে কনফ্লিক্ট দ্বন্দ্ব এই ব্যাপারে কিন্তু ডিসকাস করে। ইট ওয়াজ রিটেন আফটার ড্রাইডেন কনভার্টেড টু ক্যাথলিসিজম। এটা কবে লেখা হয়েছিল? যখন ড্রাইডেন ক্যাথলিসিজমে তারপরে কি আছে আলেকজান্ডার ফিস্ট 1697, এই যে ফেমাস ওড ছিল এটা কার জন্য লেখা হয়েছিল? সেন্ট সিসিলিয়াস ডে, এটার জন্য, এটা উদ্দেশ্যে। ইট সেলিব্রেটস দ্য পাওয়ার অফ মিউজিক, এটা মিউজিকের যে পাওয়ার সেটাকে সেলিব্রেট করে। এর ফেমাস লাইন কোনটা ছিল? সুথেড উইথ দ্য সাউন্ড দ্য কিং গ্রিউ ভেইন, এটা। নেক্সট চলে আসি দ্য সেকুলার মাস্ক। এটা কি? এটা হচ্ছে রিফ্লেক্ট করে যে এই যে অগাস্টান এজ এটা এন্ডকে অ্যান্ড দ্য বিগিনিং অফ অ্যানাদার, একটা নতুন যুগের সূচনাকে। সাত চলে আসে ফেবলস অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন 1700, ড্রাইডেন্স লাস্ট মেজর ওয়ার্ক। এটা হচ্ছে কালেকশন অফ ট্রান্সলেশন ও অরিজিনাল পোয়েমস। নেক্সট আট দিকে চলে আসে ড্রাইডেন্স ইম্পর্টেন্ট প্লে কি ছিল? অল ফর লাভ 1678, এটা একটা বেস্ট হিরোইক ট্র্যাজেডি ছিল। তিনি আরও অনেক ট্র্যাজেডিজ লিখেছেন, কমেডি লিখেছেন, ট্রাজি কমেডি লিখেছেন, শেক্সপিয়ার অ্যাডাপ্টেশন কিন্তু দেখা যায়। থিমস কি ছিল? স্যাটায়ার, পলিটিক্স, রিলিজিয়ন, হিউম্যান অ্যাম্বিশন, পাওয়ার, হিরোইজম, মোরালিটি ইত্যাদি। আদার রাইটারের মধ্যে স্যামুয়েল বাটলার, তার লেখা হিউডিব্রাস, এটা একটা লং স্যাটারিক্যাল পোয়েম ছিল। এটা 3টে পার্টে পাবলিশ হয়েছিল এবং এটা অক্টোসিলেবলি কাপলেটে লেখা হয়েছিল। ম্যাথিউ প্রিয়ার, হি ওয়াজ নোন ফর লাইট অকেশনাল পোয়েট্রি, তার লাইট অকেশনাল পোয়েট্রির জন্য তিনি বিখ্যাত ছিলেন। তিনি কি লিখেছেন? কারমেন সেকুলারে 1700, এটা লিখেছিলেন। তিনি কিন্তু ডিপ্লোম্যাট হিসাবেও কিন্তু কাজ করেছিলেন। কোন সময়? যখন ট্রিটি অফ ইউট্রেস্ট হচ্ছে 1739। নেক্সট হচ্ছে আলেকজান্ডার পোপ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আলেকজান্ডার পোপ ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ অগাস্টান এজ। এই সময় একটা গ্রেটেস্ট পোয়েট ছিলেন, তিনি ক্যাথলিক ছিলেন, যেটার কারণে তাকে প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ডে আউটসাইডে বানিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি, যেহেতু তিনি ক্যাথলিক ছিলেন। হি সাফার্ড ফ্রম স্পাইনাল ডিজিজ, তার স্পাইনাল ডিজিজ ছিল যার ফলে ফিজিক্যাল যে ফর্ম সেটা ডিফর্ম হয়ে গেছিল। ফেমাস অ্যাজ এ পোয়েট, স্যাটারিস্ট, ক্রিটিক, ট্রান্সলেটর। তিনি কি ট্রান্সলেট করেছেন? হোমারে ইলিয়াড অ্যান্ড ওডিসি ইংলিশে কিন্তু ট্রান্সলেট করেছেন। পাবলিশড অ্যান এডিশন অফ শেক্সপিয়ার ইন 1725, 1725 সালে শেক্সপিয়ার একটা এডিশন কিন্তু পাবলিশ করেছেন। পোপস পোয়েট্রির যে ক্যারেক্টারিস্টিক কি কি ছিল, বৈশিষ্ট্য? তিনি হচ্ছে মাস্টার অফ হেরোইক কাপলেট, হেরোইক কাপলেটে মাস্টার ছিলেন। তিনি কি জন্য বিখ্যাত? উইট, স্যাটায়ার, মক হেরোইক স্টাইল, নিওক্লাসিজম, ব্যালেন্স অ্যান্ড পলিশ ইত্যাদির জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। তিনি কিসের ফোকাস করতেন? সোসাইটি, মোরালিটি, হিউম্যান নেচার, লিটারেচার। ইম্পর্টেন্ট ওয়ার্ক কি ছিল? অ্যান এসে অন ক্রিটিসিজম 1711, এটা একটা ডাইডাক্টিক পোয়েম ছিল লিটারি ক্রিটিসিজমের উপরে লেখা। ফেমাস কোটেশন কি? অনেকগুলো ছিল, যেমন এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী যে ব্যাপারটা, এই যে লাইনগুলো এগুলো এসছে কোথা থেকে? আলেকজান্ডার পোপ থেকে। ট্রু উইট ইজ নেচার টু অ্যাডভান্টেজ ড্রেস, দ্য সাউন্ড মাস্ট সিম অ্যান ইকো টু দ্য সেন্স। এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু তার ওয়ার্ক থেকে নেওয়া হয়েছে। নেক্সট হয়েছে দ্য রেপ অফ দ্য লক, এটা 1712 থেকে 1714 এসেছিল। এটা গ্রেটেস্ট মক হিরোইক পোয়েম ছিল ইংলিশের। এটা কিসের উপর বেস করে লেখা হয়েছিল? এটা একটা রিয়েল ইনসিডেন্ট হয়েছিল, যেটা বেলিন্ডাস যে লক অফ হেয়ার এটার উপর বেস করে লেখা হয়েছিল। তাহলে হিরোইন কে ছিল? বেলিন্ডা। হিরো কে ছিল? দ্য ব্যারন। এর থিম ছিল টার্নস এ ট্রিভিয়াল ইভেন্ট ইন্টু অ্যান এপিক লাইক স্টোরি, একটা ইভেন্টকে তিনি এপিক লাইক স্টোরি বানিয়ে দিয়েছিলেন। ফেমাস লাইন কি ছিল? ফেয়ার ট্রেসেস ম্যানস ইম্পেরিয়াল রেস এনস্নেয়ার। 3 নম্বর চলেছে দ্য ডাংশিয়ার 1726, এটা এক্সপ্যান্ড হয়েছিল 1743 পর্যন্ত। মক হিরোইক স্যাটারিক্যাল পোয়েম ছিল এবং এটা পোপের যে লিটারেরি এনিমিস ছিল তাদের উদ্দেশ্যে ছিল। এটা এর সেন্ট্রাল ফিগার ছিল ডালনেস। 4 দিকে চলে আসি অ্যান এসে অন ম্যান, এটা একটা ফিলোসফিক্যাল পোয়েম ছিল। এটা কি কি ডিসকাস করে? হিউম্যান নেচার, গডস প্ল্যান, ইউনিভার্স, এগুলো। ফেমাস কোটেশন কি? নো দেন দাই সেলফ, এটা ছিল দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান, হোয়াট এভার ইজ রাইট। 5 নম্বর কি? এপিস্টল টু ডক্টর আরবাথ নট, এটা 1735 ছিল। এটা একটা পার্সোনাল লিটারেরি স্যাটায়ার ছিল। এটা পোপকে অন্যান্য ক্রিটিক্সদের যে স্যাটায়ার মানে অন্যান্য ক্রিটিক্সদের যে অ্যাটাক এটা হাতে রক্ষা করে। 6 নম্বর মোরাল এসেস, এটা কি ডিসকাস করে? মোরালিটি এবং সোসাইটি। 7 দিকে ইমিটেশন অফ হোরাস, এটা 1733 থেকে 38 এসেছিল। নাম শুনে বোঝা যাচ্ছে এটা কাদের ইন্সপায়ার হয়েছিল? রোমান পোয়েট হোরাসের দ্বারা। ক্লাসিক্যাল লিটারেচার এটা ডিলস উইথ পলিটিক্স অ্যান্ড মোরাল স্যাটায়ার, এটা পলিটিক্স অ্যান্ড মোরাল স্যাটায়ারের সঙ্গে ডিল করে। লিটারি ইম্পর্টেন্স কি ছিল? হি ওয়াজ দ্য গ্রেটেস্ট মাস্টার অফ হিরোইক কাপলেট, আগে বলেছি মাস্টার ছিল হিরোইক কাপলেটের। হি ওয়াজ এ পারফেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ নিউ ক্লাসিজম, ড্রাইডেনের মতো তিনিও কিন্তু নিউ ক্লাসিজমে একজন পারফেক্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন। হি ওয়াজ ফেমাস ফর মেমোরেবল অ্যান্ড কোটেবল লাইন্স, তাই যে কোট বা লাইনগুলো এই লাইনগুলোর জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। এবার চলে আসি ইম্পর্টেন্ট জিনিস, জার্নালিজম। রাইজ অফ জার্নালিজম 18th সেঞ্চুরিতে হয়েছিল। রিজন কি ছিল? এক্সপ্যানশন অফ দ্য প্রিন্টিং মার্কেট অ্যান্ড গ্রোথ অফ দ্য মিডল ক্লাস রিডার্স। মিডল ক্লাস রিডার্স দ্য এক্সপ্যানশন মানে গ্রোথ এবং প্রিন্টিং মার্কেটে যে এক্সপ্যানশন হচ্ছিল এটার কারণে কিন্তু জার্নালিজম রাইজ হলো। ফার্স্ট ছিল হচ্ছে ড্যানিয়েল ডিফো, ওই তো সেই রবিনসন ক্রুসো লিখেছেন তিনি। এডিটেড দ্য রিভিউ, তিনি দ্য রিভিউ যে ম্যাগাজিন সেটাকে তিনি এডিট করেছেন। লেটার এডিটেড দ্য মার্সেটার,
পরে তিনি এটা এডিট করেছেন। লেটার হি বিকেম এ নোভেলিস্ট, পরে একজন নোভেলিস্ট হয়ে গেছেন। ইমপ্রিজন্ড সেভারাল টাইমস বিকজ অফ হিজ পলিটিক্যাল অপিনিয়ন, তিনি অনেক রাজনৈতিক মতবাদ দিতেন যার জন্য তাকে অনেকবার জেলেও নিয়ে যাওয়া হয়েছে, ইমপ্রিজন হয়েছেন। লিটারি ইম্পর্টেন্স কি, জার্নালিজম বিকেম অ্যান ইম্পর্টেন্ট প্রফেশন, এই সময় কিন্তু জার্নালিজম একটা ইম্পর্টেন্ট প্রফেশন হয়ে গেছিল। মেনি রাইটার্স ইউজ জার্নালিজম, অনেক রাইটার আছে যারা জার্নালিজমকে কিন্তু ইউজ করে বিখ্যাত হয়েছেন, যেমন ড্যানিয়েল ডিফো, আলেকজান্ডার পোপ, ডক্টর স্যামুয়েল জনসন। এবার চলেছে সেই সময় কি ইম্পর্টেন্ট জার্নালস গুলো। ফার্স্ট হচ্ছে তিনটা জার্নাল কিন্তু ইম্পর্টেন্ট, এই তিনটা যেন একদম মুখস্থ থাকে সাল অনুযায়ী, ঠিক আছে? সেটা হচ্ছে টটলার, স্পেকটেটর, র্যাম্বলার। টটলার কে নিয়ে ফাউন্ড করেছেন? রিচার্ড স্টিল, এটা 1709 থেকে 1711 এসেছিল। দ্য স্পেকটেটর, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রথমে হচ্ছে রিচার্ড স্টিল আর জোসেফ এডিসন মিলে ফাউন্ড করেছেন, কিন্তু যেটা পাবলিশ হয়েছিল 1711 থেকে 12-এ। বাট 1714 সালের পর থেকে এডিসন এখানে একাই ছিলেন। থিম কি ছিল? ওই যে কফি হাউস গসিপ, এটাও ইম্পর্টেন্ট, কফি হাউস কালচার। তবে সোসাইটি, ম্যানার্স, মোরালস, লিটারেচার, এগুলোর থিম ছিল। ফিকশনাল সেন্ট্রাল ক্যারেক্টার কে ছিল এই দ্য স্পেকটেটরে? স্যার রজার ডি কভারলি। অবজেক্টিভ কি ছিল? টু এনলিভেন মোরালিটি উইথ উইট অ্যান্ড টু টেম্পার উইথ মোরালিটি, এটা ছিল অবজেক্টিভ। ইম্পর্টেন্ট নোট, এখানে এডিসন কি বলেছেন? আই লিভ ইন দ্য ওয়ার্ল্ড রাদার অ্যাজ এ স্পেকটেটর অফ ম্যানকাইন্ড দ্যান অ্যাজ ওয়ান অফ দ্য স্পিসিস। এডিসন বলছেন যে আমি মানব জাতির অন্তর্গত একজন হয়ে বাস করতে চাই না, আমি একজন স্পেকটেটর বা দর্শক হয়ে থাকতে চাই। দ্য স্পেকটেটর রিফ্লেক্টস মিডল ক্লাস ভ্যালুজ। কি কি রিফ্লেক্ট করে? মিডল ক্লাস ভ্যালু, সোশ্যাল ম্যানার, মোরালিটি, কালচার, লিটারেচার, কফি হাউস ডিসকাশন, এগুলো কিন্তু রিফ্লেক্ট করে। 3 নম্বর চলে আসি দ্য র্যাম্বলার। এটা কে এডিট করেছেন? রিটেন অ্যান্ড এডিটেড বাই ডক্টর স্যামুয়েল জনসন, এই যে সেই লেক্সিকোগ্রাফার যিনি প্রথম কিন্তু ডিকশনারি লিখেছিলেন ইংলিশে। যাই হোক, পরে আমরা আসবো পরে পার্টে রেস্টোরেশনে। A famous literary periodical known for its essays on morality, literature and society, এই জন্য র্যাম্বলার বিখ্যাত ছিল। এই তিনটে ছাড়াও আরো ইম্পর্টেন্ট জার্নাল কি ছিল? দ্য জেন্টলম্যানস জার্নাল, এটা ফার্স্ট ম্যাগাজিন ছিল এই ধরনের। দ্য জেন্টলম্যানস ম্যাগাজিন 1731 থেকে 1914 পর্যন্ত চলেছিল, এটা একটা লার্জেস্ট রানিং ম্যাগাজিন, অনেক দিন পর্যন্ত চলেছিল এটা জেন্টলম্যানস ম্যাগাজিন। তারপর কি দ্য গ্রাব স্ট্রিট জার্নাল, এটা 7 বছর চলেছিল, এটা একটা স্যাটারিক্যাল লিটারি ম্যাগাজিন ছিল। গ্রাব স্ট্রিট বিকাম সিনোনিমাস উইথ হ্যাক রাইটিং, এই যে গ্রাব স্ট্রিট জার্নাল এটা কিন্তু হ্যাক রাইটিংকে কিন্তু ডাইরেক্টলি কানেক্ট করছে। দ্য মান্থলি রিভিউ, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিটারি ম্যাগাজিন ইন দ্য লেটার 18th century। কফি হাউস, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। কফি হাউস বলতে কোন কফি হাউসটা স্পেশালি? যেমন বেডফোর্ড কফি হাউস, এই যে আমাদের এখানে কলকাতার যে কফি হাউস না, এটাও কিন্তু কোথাও না কোথাও সেই যে ইংল্যান্ডের যে কফি হাউস কালচার এটার সঙ্গে কানেক্ট করছে। কারণ এখানে কফি হাউস, দেখো কলেজ স্ট্রিটকে আমাদের এখানে আতেল পাড়া বলে জানা হয়। আতেল মানে কি? জ্ঞানীগুণী ব্যক্তিরা, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, ঠিক আছে? ঠিক একইভাবে কফি হাউস কালচারটা কিন্তু শুরু হয়েছিল এই সেই ইংল্যান্ডের কোন কফি হাউস? বেডফোর্ড কফি হাউস, যেটা কভেন্ট গার্ডেন। ইট ইজ নোন অ্যাজ এম্পোরিয়াম অফ উইট, সিট অফ ক্রিটিসিজম, স্ট্যান্ডার্ড অফ টেস্ট, এটার জন্য কিন্তু এই কফি হাউসটা বিখ্যাত ছিল। কফি হাউস তাহলে কি নামে পরিচিত? এম্পোরিয়াম অফ উইট, সিট অফ ক্রিটিসিজম আর স্ট্যান্ডার্ড অফ টেস্ট, এগুলোর জন্য। স্কটিশ এনলাইটেনমেন্ট ওয়াজ অ্যান ইন্টেলেকচুয়াল মুভমেন্ট অফ 18th century। 18 শতকে একটা ইন্টেলেকচুয়াল মুভমেন্ট ছিল স্কটিশ এনলাইটেনমেন্ট। এটা শুরু হয়েছিল কোথায়? এটা শুরু হয়েছিল গ্লাসগোতে অ্যান্ড লেটার ফ্লারিশড ইন এডিনবরা। পরে এটা আস্তে আস্তে ফুলে হেঁপে উঠলো কোথায়? এডিনবরাতে। এটা কি এমফাসাইজ করে? রিজন, ফিলোসফি, সায়েন্স, এডুকেশন, লিটারেচার অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ সোসাইটি, এগুলো সম্পর্কে বলে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস ওয়াজ, কি ছিল এর গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট? দ্য ফাউন্ডিং অফ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এই যে স্কটিশ এনলাইটেনমেন্টের পরেই কিন্তু ফলেই কিন্তু কি এলো? দ্য ফাউন্ডিং, কি প্রতিষ্ঠিত হলো? দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 1768। স্কটিশ এনলাইটেনমেন্টের থিঙ্কার কারা ছিল? থমাস রেইড, কমন সেন্স ফিলোসফির জন্য বিখ্যাত। ডেভিড হিউম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার্স অফ এনলাইটেনমেন্ট। ইম্পর্টেন্ট ওয়ার্ক কি ছিল? এ ট্রিটিজ অন হিউম্যান নেচার, an inquiry concerning human understanding। 3 নম্বর অ্যাডাম স্মিথ, এনাকে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয়। ইম্পর্টেন্ট ওয়ার্ক কি ছিল? দ্য ওয়েলথ অফ নেশন। কি ডিসকাস করেছে? ট্রেড, কমার্স, ওয়েলথ, ইকোনমি ইত্যাদি। হি প্রেডিক্টেড দ্য ফিউচার ইম্পর্টেন্স অফ আমেরিকা। তিনি আমেরিকার যে ফিউচার ইম্পর্টেন্স, ফিউচার আমেরিকার যে একটা ইম্পর্টেন্স থাকবে তিনি কিন্তু সেটা আগেই প্রেডিক্ট করে দিয়েছেন। আজকে দেখো পুরো ইকোনমি কিসের দ্বারা চলছে? ডলারের দ্বারা চলছে। এবার চলে আসি যারা ডায়েরি লিখতো তাদের, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল স্যামুয়েল পেপিস। এনার ডায়েরি ভীষণ ইম্পর্টেন্ট। এনার ডায়েরিতে কত সাল থেকে কত সাল কভার হয়? 1660-এর 1 জানুয়ারি থেকে 1669-এর 31 মে পর্যন্ত কিন্তু কভার আপ হয়েছে। তিনি কিন্তু কোড ল্যাঙ্গুয়েজ লিখতেন, যেটাকে সিফার কোড বলে। এটা পরে ডিসিফার হয়েছিল কবে? 1825-এ। কি রেকর্ড করে? কোন কোন গ্রেট ইনসিডেন্ট হয়েছিল সেইগুলো? সেই সময় গ্রেট প্লেগ, সেই সময় একটা প্লেগ হয়েছিল 1664 থেকে 65 চলেছিল। আর দ্য গ্রেট ফায়ার অফ লন্ডনের যে গ্রেট ফায়ার, আগুন ধরে গেছিল সেইটা। ফেমাস এন্ডিং কি ছিল ডায়েরি? অ্যান্ড সো টু বেড, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলেছে জন এভলিন, তিনি ডায়েরি লিখেছেন যে মেমোয়ার, সেটা পাবলিশ হয়েছিল 1818-এ। এটা কি ডিসক্রাইব করে? ওই যে গ্রেট ফায়ার অফ লন্ডন। এটা স্যামুয়েল পেপির ডায়েরির তুলনায় আরো বেশি রিফ্লেকটিভ ছিল। এবার চলে আসি লেটার রাইটিং। লর্ড চেস্টারফিল্ড
তিনি তার ছেলের কাছে কিন্তু লেটার লিখেছিলেন 1737 থেকে 1768-র মধ্যে। এটা পাবলিশ হয়েছিল 1773 সালে। এটা কি টিচ করে, কি শিক্ষা দেয়? গুড ম্যানার্স, বিহেভিয়ার, সোশ্যাল এটিকুয়েট, এগুলো। এই যে লেটার, এই লেটারের উপর কিন্তু ডক্টর স্যামুয়েল জনসন একটা কমেন্ট করেছিলেন। কি কমেন্ট? দে টিচ দ্য মোরালস অফ এ হোর অ্যান্ড দ্য ম্যানার্স অফ এ ড্যান্সিং মাস্টার। 2 নম্বর হচ্ছে এডওয়ার্ড গিবন, গ্রেটেস্ট হিস্টোরিয়ান অফ 18th সেঞ্চুরি। এটা তিনি একজন গ্রেটেস্ট হিস্টোরিয়ান ছিলেন। আর ফেমাস ওয়ার্ক কি ছিল? দ্য হিস্ট্রি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার। এটা 6টা ভলিউমে এসেছিল 1776 থেকে 1788। মানে যে বছরে ওই যে অ্যাডাম স্মিথের লেখাটা এলো, সেই বছরে কিন্তু এডওয়ার্ড গিবনে এটা পাবলিশ হলো। কি ডিসকাস করছে? রাইজ অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার, গ্রোথ অফ ক্রিশ্চিয়ানিটি। ফেমাস ছিল কিসের জন্য? অ্যাকুরেট স্কলারশিপ আর এক্সিলেন্ট প্রোজ স্টাইলের জন্য এটা বিখ্যাত ছিল। তো আজকে আমরা এই জিনিসগুলো আলোচনা করলাম। এর পরের দিন আমরা আলোচনা করব নোভেল, লরেন্স স্টার্ন, টবিয়াস সমলেট, স্কটিশ ভয়েসেস, এইগুলো সম্পর্কে আলোচনা করবো, আর ক্রিটিসিজম সম্পর্কে আলোচনা করবো। যাই হোক, তাহলে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট।